যারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে লাইভটি দেখবেন তাদেরকে আসসালামু আলাইকুম। আপনাদের সকলের প্রিয় লাইভ ও প্রোগ্রাম উসাব লাইভ আড্ডা পর্ব ২ নিয়ে হাজির হয়েছি এবং লাইভের পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি নাফিসা হাসান মাহি। আর্মি বিশ্ববিদ্যালয়ের একমাত্র সমন্বিত প্ল্যাটফর্ম আর্মি ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ এর পক্ষ থেকে সবাইকে বসন্তের শুভেচ্ছা। আজকে আমাদের ক্যারিয়ার আড্ডায় গেস্ট হিসেবে দুইজন অত্যন্ত স্পেশাল মানুষ আমাদের সাথে রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাটোর সিভিল বিভাগের প্রথম ব্যাচের মোহাম্মদ মাহমুদুল হক ভাইয়া এবং শাহিন বনি ভাইয়া। বর্তমানে দুজনই বাংলাদেশ আর্মিতে ক্যাপ্টেন হিসেবে রয়েছেন। ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড লাইভ সেশন উসাব ক্যারিয়ার জোন। আসসালামু আলাইকুম নাফিসা। ওয়ালাইকুম আসসালাম। আমি নাফিসা হাসান মাহি, সিএসসি 14 ব্যাচ বাউয়ের। খুব ভালো আছো তুমি? জি ভাইয়া ভালো আছি। ভাইয়া আপনি এখন কোন ক্যান্টনমেন্টে আছেন? আমি এখন আছি শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, লেবুখালী, বরিশালে। তো ভাইয়া আপনার কাছে আমাদের তো অনেক প্রশ্ন আছে, সবাই অনেক কিছু জানতে চায়। তো প্রথমে আমরা জানতে চাই যে আপনার ফিউচার প্ল্যান কি? অফিসার হিসাবে রিটায়ার করার পর মানে এখান থেকে কি কি সুবিধা পাওয়া যেতে পারে বলে আপনার ধারণা? যদি এখন থেকে শুরু করি, ফিউচার প্ল্যান হচ্ছে বর্তমান হচ্ছে গিয়ে আমার র্যাঙ্কটা ক্যাপ্টেন, এরপরে মেজর, এইটুকু সাধারণত আমরা খুব সহজে হয়ে যাই, মানে বাই ডিফল্ট হয়ে যাওয়া যায়। কিন্তু এর পরবর্তী র্যাঙ্কগুলোর জন্য আমাদের কিছু কোর্স করতে হয়, কোর্সে ভালো রেজাল্ট করতে হয়, তার উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী র্যাঙ্কগুলো জাস্টিফাই করা হয়। তো প্ল্যানটা আসলে সেই রকম, যাতে পরের র্যাঙ্কগুলোতে যেতে পারি। আর এর ভিতরে ট্রাই করবো যে মাস্টার্সটা করে ফেলার, ভবিষ্যতে যখন রিটায়ারমেন্টে যাওয়ার পরে যাতে আমাদের কোনো সমস্যা না হয়, বা তখন আমরা কোনো জব যদি চাই যেন অ্যাটেন্ড করতে পারি, এগুলোই আর কি। তবে এখন আর কি আলটিমেট ফোকাস থাকতেছে আমাদের কোর্স ক্যাডার, বা আলটিমেটলি আমাদের যে র্যাঙ্ক গুলো পাওয়ার জন্য আমাদের যেগুলো করা দরকার সেগুলোতে। ভার্সিটি লাইফটা কেমন ছিল? আমাদের সাথে যদি ভার্সিটি লাইফের কোনো গল্প শেয়ার করেন আমরা খুব খুশি হব, যেটা মনে রাখার মতো। আসলে ভার্সিটি লাইফ আমরা প্রথম থেকে যেরকম পেয়েছি, মানে আমাদের প্রতিটা দিনই মোটামুটি স্মরণীয় ছিল। আমরা যখন প্রথম ভার্সিটিতে আমরা শুরু করি, তো এখন যারা আসতেছো তোমরা 11 ব্যাচ, 12, 13, 14, তোমরা এসে একটা ভার্সিটি দেখতেছো। আমরা এসে জাস্ট একটা স্কুল টাইপের একটা ঘর দেখেছিলাম। আমাদের হল ছিল কোনোটা বাজারের ভিতরে, কোনোটা ছিল ধুপল স্কুলের ওখানে। আমাদের ক্লাস হতো ক্যান্টনমেন্টের ভিতরে। আমি যখন দেখেছি, আমরা আসলে দেখেছি ভার্সিটিতে, মানে ওইখানে একটা পুকুর ছিল, সেই পুকুর থেকে শুরু করে পুরো ভার্সিটিটা কিভাবে হচ্ছে আমরা সবই দেখেছি। তো আমাদের কাছে সবগুলোই ছিল বেশ স্মরণীয়। আর সেরকম স্পেসিফিক্যালি যদি কিছু বলতে চাই যে স্মরণীয় ঘটনা, তো আমি মাহমুদ আমরা দুইজনই ভার্সিটিতে গেমস এন্ড স্পোর্টস এর সাথে খুব বেশি রিলেটেড ছিলাম। ফুটবল, ভলিবল, বাস্কেটবল সবই খেলেছি আমরা। তো ফুটবলে আমাদের খুব বেশি এক্সাইটমেন্ট ছিল। ফাইনালের ম্যাচগুলো জেনারেলি ট্রিপলির সাথে খেলা হতো। এই ম্যাচগুলো ফাইনালে যেগুলো জিতেছি বা হেরেছি সবই খুব স্মরণীয় ছিল। মাহমুদুল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি সবকিছু শুনতে পাচ্ছি। আমি কি অডিও? তো বনি ভাইয়া যেটা বলছিল যে উনার উনার এক্সপিরিয়েন্স শেয়ার করছিল আমাদের সাথে, আপনার কাছে আমরা সেটা জানতে চাই। আপনার ভার্সিটি লাইফ সম্পর্কে আমরা জানতে চাই এবং স্মরণীয় ঘটনা। মাহমুদ, তোকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, একটু লাউডলি বলতে হবে। আচ্ছা, আমাকে হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, একটু হেডফোনটা কাছে নিয়ে। আসলে আমাদের জব লাইফটা মানে এত বেশি ছড়ানো বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট গুলো, কোনোটা খুবই দূরে, মানে আউট অফ নেটওয়ার্ক চলে গেছে। মাহমুদের জায়গার অনেক কাছে এরকম। আর্মিতে জয়েন করলে দেশের জন্য এমন ভাবে নিয়োজিত হয়ে যেতে হয়, আমাদের নেটওয়ার্ক আদার্স ফ্যাসিলিটির কথা আর ভাবলে হয় না। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি আসলে খুবই দুঃখিত, আসলে আমার মানে নেটের প্রবলেমের কারণে। মাহমুদ এখন ঠিক আছে? আমরা কন্টিনিউ করি, পরবর্তী প্রশ্নতে চলে যাই। ভার্সিটি হিসাবে আর্মি ইউনিভার্সিটি কেন? অন্যান্য প্রাইভেট ভার্সিটি গুলোর থেকে আর্মি ইউনিভার্সিটি কতটা আলাদা, বা আমরা কেন বেছে নেব? যদি অন্যান্য প্রাইভেট ভার্সিটির সাথে যদি আমার ভার্সিটির তুলনা করতে হয়, তাহলে তো আমাকে দুইটা ভার্সিটিতে দেখতে হবে, কিন্তু আমি তো পড়েছি আসলে একটা ভার্সিটিতে। তো অন্য ভার্সিটির সাথে আমরা কম্পারিজনে না যাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আর্মি ইউনিভার্সিটি যখন, মানে অন্যান্য প্রাইভেট ভার্সিটি যখন কেউ যাচ্ছে আমাদের সামনে, আমরা যাদের দেখতেছি,
ওখানে তাদের ব্যাপারে কোনো একটা কোশ্চেন থেকে যায় যে আসলে ওখান থেকে আসছে জাস্ট কোনো এক্সপেরিয়েন্স করে চলে আসছে, কোনো রকমের ডিগ্রি নিয়ে চলে আসছে, এরকম একটা মেন্টালিটি অনেকের কাজ করে। কিন্তু অন্তত আমাদের ইউনিভার্সিটি বা আরবি ইউনিভার্সিটি যখন বলা হয়, এই মেন্টালিটি অন্তত কারো কাজ করে না। যদি আমরা নিজেরা ক্যাপেবল হই, তাহলে অন্তত মানে আমাদের এটা শুনতে হবে না যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আসছি, কিছু জানি না বা কিছু বুঝি না। এগুলো কখনোই বলা হবে না, কোথাও বলা হবে না। এখন বাকিটা ডিপেন্ড করে নিজেদের ক্যাপাবিলিটির উপরে। তবে মানে অন্যান্য প্রাইভেট ভার্সিটির সাথে যদি আমাদের ভার্সিটির আমরা তুলনা করতে যাই, আমরা যেগুলো আসলে ভার্সিটি থেকে শিখেছি, আমাদের ভার্সিটির রুলস রেগুলেশন, এগুলো তো মানে আমি জানি এখন অনেকের কাছে এগুলো খুব বেশি বার্ডেন, কিন্তু আসলে আলটিমেটলি এগুলোই ভবিষ্যতে কাজে দেয়। আর মানে আসলে অন্যান্য প্রাইভেট ভার্সিটি থেকে আমরা একটা সম্মানের জায়গায় প্রথম থেকেই থাকি। এবার আমরা জানতে চাই পড়াশোনা ছাড়াও ভার্সিটি লাইফে কোন কোন অ্যাক্টিভিটিস খুব জরুরি? আচ্ছা, আমি আমি একটু ইয়াতে বলি, আমি মনের সাথে একমত। ভার্সিটি ডাজেন্ট ম্যাটার, কে কোন ভার্সিটি থেকে পাস করতে বা কি হচ্ছে, এটা আসলে এটা খুব ইম্পর্টেন্ট। কে মানে আফটার ইউনিভার্সিটি, আফটার গ্রাজুয়েশন কে কতটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আসলে কারণ কে কতটা। মাহমুদুল হক ভাইয়াকে আমরা প্রপারলি শুনতে পাচ্ছি না। আচ্ছা, একটু কথাটা আসছে আসছে কিন্তু আমি বুঝতে পেরেছি ও কি বলেছে। আসলে ও বলেছে যে ও যখন আইএসসিবি দিয়েছে, ওখানে ওর গ্রুপে আরো 8 জন ছিল, রাইট মাহমুদ? হ্যাঁ, 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 ওরা ছিল হচ্ছে গিয়ে অন্যান্য বিভিন্ন ভার্সিটি থেকে, রাইট, নামি দামি ভার্সিটি, পাবলিক ভার্সিটি থেকে। কিন্তু ওই গ্রুপ থেকে আলটিমেটলি 1 জন বা 2 জন চান্স পেয়েছিল, যার ভিতর থেকে ও একজন। তো আলটিমেটলি ওই যে ভার্সিটির নামটা আসলে কাজে লাগে নাই। যদি নিজের ভিতরে কিছু থাকে বা আসলে মানে ওইভাবে আমাদের আলাদা করে দেখা হয় না। যদি ইফ উই আর ক্যাপাবল দেন উই ক্যান গট ইনটু এনিথিং। তো আমরা যেখানে ছিলাম যে আদার্স অ্যাক্টিভিটিস এর মধ্যে থেকে কোনগুলো জরুরি সেই সম্পর্কে একটু জানতে চাইবো। আদার্স অ্যাক্টিভিটিস আসলে তো এটা ডিপেন্ড করে যে কে কোন ব্যাপারে ইন্টারেস্টেড তার উপরে। যখন আমরা শুরু করেছি তখন আমরা ভার্সিটিতে শুধুমাত্র একটা ব্যাচ ছিলাম। তো ফার্স্ট সেমিস্টারে আমাদের ভিতর থেকে হয়তো আমরা নিজেরাই কেউ অ্যাঙ্কর ছিলাম, কেউ আবার বক্তৃতা দিয়েছি। মানে যে যখন যা দরকার হয়েছে আমরাই করেছি। কিন্তু পরবর্তীতে আসলে যে আমাদের ফিল্ড অফ ইন্টারেস্ট বলা যায়, আমার মাহমুদ আমরা দুজনেই খুব খেলাধুলা নিয়ে পছন্দ করতাম। আমরা মানে এমন কোনো খেলা নেই যে আমরা যাইতাম না। দেখা যাচ্ছে যে আমি ভলিবল পারি না, প্রথমবার আমি ভলিবল পারতাম না, কিন্তু খেলতে চলে যেতাম। পারি কি না পারি সেটা বড় ব্যাপার না। মানে আমাদের ইচ্ছা ছিল যে আমাদের ডিপার্টমেন্টটা যেন ভালো খেলে। আমি পারি না, চেষ্টা করি, আমি পারলে হয়তো একটা ভালো প্লেয়ার আসলো। ঠিক সেম ভাবে যখন কালচারাল প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ আমাদের ডিপার্টমেন্ট থেকে কেউ যাচ্ছে না বা আমাদের ডিপার্টমেন্টের পার্টিসিপেটর কম, আমরা চিন্তা করতেছি ঠিক আছে আমরা যাই, না পারি চেষ্টা করি। তো এরকম করে আসলে যতটুকু এগিয়ে যাওয়া যায়। ঠিক আছে। মাহমুদুল হক ভাইয়ের কাছে জানতে চাইবো আদার্স অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনার কি মনে হয় কতটুকু জরুরি, কোন কোন সাইডে আমরা যেতে পারি? আদার্স অ্যাক্টিভিটিস বলতে এখন মানে শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে। মনে একটু ইয়ে করেছে। হচ্ছে আদার্স অ্যাক্টিভিটিস মানে হচ্ছে যদি আদার্স অ্যাক্টিভিটিস যদি হচ্ছে জব রিলেটেড কোনো কিছু যায়, যেমন হচ্ছে আমরা হচ্ছে পাওয়ারে পড়ার কারণে আমাদের একটা যেটা মানে প্রবলেম, সেটা হচ্ছে আমরা এক্সট্রা যেই ইয়ারগুলি থাকে আর কি, সফটওয়্যার রিলেটেড যদি কোনো থাকে সেটা আমরা আসলে পাই নাই পাওয়ার পড়ার কারণে। ঢাকায় থাকলেও হচ্ছে এটা আমরা একটু অ্যাডভান্টেজ পাইতাম ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। তো মনে হয় হচ্ছে কেউ যদি ওকে থেকে লিখে রাখে, তাই মনে করি যে জব লাইফ অনেক অ্যাডভান্টেজ পাবে। আর অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল বা কালচারাল সেক্টর ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করে জানাবেন আমাদেরকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। আর্মিতে কোন ধরনের ইঞ্জিনিয়ারদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, আর ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও অন্যান্য কোন কোন সাবজেক্ট পড়ে আমরা আর্মিতে জয়েন করতে পারি পরবর্তীতে? ভাইদের কাছে জানতে চাইবো। ফার্স্ট হচ্ছে কি কোন কোন ইঞ্জিনিয়ারদের প্রায়োরিটি দেওয়া হয়, এরকম আসলে ফিক্স কিছু নেই যে এদের প্রায়োরিটি দেওয়া হবে বা ওদের দেওয়া হবে না। সব মানে যেসব ডিপার্টমেন্ট থেকে সার্কুলার আসে, মানে সবাই ইকুয়ালি জাজ করা হয় সবাইকেই। তারপরে ওখান থেকে মানে আর্মিতে এমন না যে এতগুলো সিট আছে এতজনকে নেওয়া হবে, এরকম না। আর্মিতে হচ্ছে সবসময় অফিসারদের শর্টেজ থাকে।
মানে যাদের মনে হবে যে এরা মিনিমাম লেভেল ক্যাপাবল, বা এদের মানে যে একটা সেট মার্ক দেওয়া থাকে, এই মার্কটা যারা ক্রস করতে পারে ওদেরকে নিয়ে নেওয়া হয়। আর যদি ইঞ্জিনিয়ারিং বাদে বাকি হচ্ছে গিয়ে ল ডিপার্টমেন্ট থেকে সার্কুলার আসে, বিবিএ থেকে আসে হচ্ছে ম্যানেজমেন্ট সম্ভবত, এখান থেকে আসে। আর বাকি সব সাবজেক্ট গুলো ইংলিশ, বাংলা, মানে এগুলো একটা ইয়ে আছে, আইআর এএসইউ বলে আর কি। আইআর, আইআর একটা ভালো ডিপার্টমেন্ট, আমাদের যেহেতু নেই। আর হচ্ছে তাহলে আমরা এগুলো যেটা বুঝতে মোটামুটি পারছি, সবগুলো থেকেই আসতেছে। সাবজেক্টটা ফ্যাক্ট না এখানে। হ্যাঁ, সাবজেক্টটা ফ্যাক্ট না, ঠিক কোড হিসাবে চিন্তা করা লাগে। যেমন হচ্ছে কি আমাদের ইঞ্জিনিয়ার্স করে, এটা হচ্ছে কি সিভিল ইঞ্জিনিয়ার, নেভাল আর্কিটেকচার, এখান থেকে সাধারণত সার্কুলার চায়। তারপর হচ্ছে কি ইএমই করে, এখানে হচ্ছে কি সিএসসি ট্রিপলি দুটা যায়। আর তারপরে এএসইউ কোর আছে, এএসইউ করে হচ্ছে গিয়ে বাংলা, ইংরেজি, ইভেন ইসলামিক স্টাডিজ, আইআর, এখান থেকে নেওয়া হয়। আর্মিতে ইঞ্জিনিয়ারদের কি কাজ থাকে, মানে ওনাদের ভূমিকাটা কতটুকু? অ্যাজ এ ইঞ্জিনিয়ার আর্মিতে ভূমিকাটা কতটুকু? আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আর্মিতে হচ্ছে ইঞ্জিনিয়ার্সের কিন্তু মানে সেক্টর তিন টাইপের। একটা হচ্ছে ডিপ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান, যারা হচ্ছে মূলত ক্যান্টনমেন্টের ভিতরে থাকে। একটা হচ্ছে ইসিবি, ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ান, যারা মূলত হচ্ছে কনস্ট্রাকশন সাইটটা বেশি থাকে। বর্তমানে বাংলাদেশের সব ধরনের কনস্ট্রাকশন সাইট ইসিবি দেখছে। আর আরেকটা হচ্ছে আরই ব্যাটালিয়ান, রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান। এই ব্যাটালিয়ানটা মূলত হচ্ছে নদী পথে আর্মির যদি কোনো সাপোর্ট লাগে, তারা হচ্ছে এইটা দেখতেছে। কিন্তু তিনটাই কিন্তু ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ান, ইঞ্জিনিয়ার্স কোরের আর কি। তো বনিও হচ্ছে আরি ব্যাটালিয়ানের, আমিও আরি ব্যাটালিয়ানের। বর্তমানে আমরা দুজনই হচ্ছে মানে মোটামুটি রিভার সাপোর্টটা দিচ্ছি আর কি পুরো বাংলাদেশ আর্মির জন্য। যেমন আমি যদি আমার কথা বলি, আমি হচ্ছে 7 আরি ব্যাটালিয়ান, 7 রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান। আমার ইউনিটের কাজ হচ্ছে চট্টগ্রাম হিল ট্যাক্সের যতগুলি ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিটকে ভেসেল, ভেসেল মানে হচ্ছে মানে আমরা যদি বলি বাংলা ভাষায় নৌকা বা স্পিড বোট, বা হচ্ছে আরো ভালো ভালো যেগুলি আছে অপারেশনালের জন্য, ওইগুলি প্রোভাইড করা। এবং এটার সাথে হচ্ছে অপারেটর, যারা হচ্ছে অপারেট করে এগুলি, এগুলি প্রোভাইড করা। এটা হচ্ছে আমাদের আরি ব্যাটালিয়ানের কাজ। আর ইসিবি যেটা বললাম কনস্ট্রাকশন কাজ। আর হচ্ছে ডিভি ইঞ্জিনিয়ার, যেটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে যত ধরনের মোটামুটি কাজ থাকে, এগুলি মোটামুটি ডিভি ইঞ্জিনিয়ার দেখে। তো মানে বলা চলে যে হচ্ছে ইঞ্জিনিয়ার্স মানে বাইরেও আছে, ভিতরেও আছে, নদী পথেও আছে, শুধুমাত্র আকাশ পথে নাই। আর এটাই বলবো আর কি। আর যুদ্ধক্ষেত্রে সবসময় একটা কথা আছে, ইঞ্জিনিয়ার্স যাবে হচ্ছে সবার আগে, আর ফল ব্যাক মানে ব্যাক করবে সবার পরে। তাহলে আমরা যেটা বুঝছি, অ্যাজ এ ইঞ্জিনিয়ার আর্মিতে আপনাদের অনেক ভূমিকা। মানে এগুলি হচ্ছে থ্যাঙ্কসফুল জব, ইঞ্জিনিয়ার হচ্ছে থ্যাঙ্কসফুল জব করে। মানে এটা ও যেটা বলে হচ্ছে কি আমাদের পিস টাইমে জব। আর যদি আমরা ওয়ার টাইমে বলি, তখন আর কি যুদ্ধ শুরু হবে, তখন হচ্ছে কি বলা হয় যে ইঞ্জিনিয়ার সবার আগে যায় আর সবার শেষে আসে। মানে কোথাও যুদ্ধ শুরু হওয়ার আগে ওখানে গিয়ে আমাদের যে লজিস্টিক বিল্ড আপটা করা লাগে, লাইক গর্ত করা বা ট্রেঞ্চ বলা আর কি, যেখানে হাইড করা হয়, এগুলো সব মানে পুরো জিনিসপত্র তৈরি করে বা প্ল্যানটা ইঞ্জিনিয়ারদেরকেই করতে হয়, পুরো প্ল্যানটা। প্ল্যানিং সাধারণত তার উপর থেকে করা হয়। মানে জিনিসটা এক্সিকিউটের জন্য যে সকল রাস্তাঘাট দরকার হবে, বাড়িঘর দরকার হবে, সেগুলো হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার্সরা আগে তৈরি করে, তারপরে বাকি যারা যায়, পদাতিক বাহিনী বলে, তারা যায়। এখন তুমি যুদ্ধে যাচ্ছ, তোমার হচ্ছে মাঝখানে বিশাল বড় একটা খাল পড়ছে, তুমি কিভাবে যাবে? তোমার যদি একটা ট্যাঙ্ক নিয়ে যাওয়া লাগে, মানে পদাতিক ডিভিশন, ইনফ্যান্ট্রি, তারপরে আর্টিলারি, যে গানগুলি আছে বড় বড়, এগুলি সে কিভাবে নিয়ে যাবে? পানির মাঝখান দিয়ে তো চলতে পারবে না। সেজন্য হচ্ছে আমাদের পোর্টেবল ব্রিজ বানাইতে হবে। সব ইঞ্জিনিয়ার্স এর কাজ। আশা করি ভিউয়ার্সরা তাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। অ্যাজ এ আর্মি অফিসার আর বাংলাদেশ আর্মিতে যদি আমরা জয়েন করতে যাই, তাহলে আমাদের কিরকম সিজিপিএ মেনটেন করতে হবে? 3 এনাফ। 3 এনাফ হচ্ছে কি আমাদের আসলে অ্যাপ্লাই করার জন্য, কিন্তু আমার মনে হয় না যে 3.00 নিয়ে কেউ এই পর্যন্ত চান্স পাইছে বা পেতে পারে। আসলে আমি মানে বললাম জাস্ট র্যান্ডমলি, 3 পাইলে হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারছি আমরা। কিন্তু আমার মনে হয় যে এদিক থেকে যত এগিয়ে থাকা যায় ততই ভালো। অ্যাপ্লাই করার জন্য 3 এনাফ, কিন্তু গ্রিন কার্ড পাওয়ার জন্য একটু বেশি করে থাকতে হবে। মধ্যে থাকতে হবে। আসলে তো ইঞ্জিনিয়ারিং অনুযায়ী তো ডিপেন্ড করে। যেমন সিএসি অথবা ট্রিপলিতে
ওদের হয়তো 3.25 মানে অ্যাপ্লাই করার জন্য, অথবা 3, আমি নট শিওর। যাই হোক, মানে ওদের তো একটু বেশি আশা লাগে, অন্তত সিভিল থেকে ইফ 3.25 বা 3.5 মোর দেন এনাফ। আমরা যদি নিজেকে আর্মি অফিসার হিসাবে গড়ে তুলতে চাই তাহলে ভার্সিটি থেকে আমাদের কি কি প্রিপারেশন নিতে হবে, কিভাবে আমরা এগিয়ে যাব? আর্মি অফিসার ভার্সিটি থেকে গড়ে ওঠার মতো কিছু নেই। এর জন্য হচ্ছে কি আলাদা একটা প্রসেস, যেটা আর্মিতে আসার পরেই যাবে। তবে মানে কারো যদি ইচ্ছা থাকে যে আইসিবি ফেস করবে, ফার্স্টলি হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচারটা একটু ইনরিচ করা, নিজে থেকে প্র্যাকটিস করা, বোথ ইংলিশ বাংলা দুটাই। কারণ আইসিসিবিতে যাওয়ার পরে ওইখানে কিছু প্রোগ্রাম আর কিছু এক্সাম আছে, লাইক এক্সটেম্পোর স্পিচ, বাংলায় বক্তৃতা, গ্রুপ ডিসকাশন, এগুলো ইংলিশে বাংলায় করতে হয়। তো আসলে অভ্যাস না থাকলে জিনিসগুলো একটু টাফ হয়ে যায়। তো যদি এগুলো অভ্যাস থাকে ভালো। এরপর হচ্ছে কি যে ফিজিক্যাল টেস্ট, যেটা আমরা পিএটি বলে, তো ওইখানে আর কি দৌড়াদৌড়ি করতে হয়, লাফ ধাপ এগুলো আছে। তো নিজেকে একটু ফিট রাখা, ইটস বেটার। ম্যাক্সিমাম যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে যে স্কিলটা, কথা বলার যে অভ্যাসটা, এটা বাড়ানো। আমাদের আর কোনো পয়েন্ট? আচ্ছা, ক্যাম্পাসে গড়ে তোলার কিছু নাই সত্যি কথা বলতে। ক্যাম্পাসে হচ্ছে মানে ও আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইসিএসবি তে কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি যেটা আসলে মানে আমি যেটা প্রেফার করবো সেটা হচ্ছে সাইকোলজি। এখন সাইকোলজিক্যালি কেউ যদি হচ্ছে পজিটিভ হয় আর মানে ওপেন মাইন্ডেড হয়, ওপেন মাইন্ডেড মানে হচ্ছে সবার সাথে মিশুক আর কি। তো সেটা হচ্ছে একটা বেনিফিট। তো এরকম যদি কেউ যদি আর কি নিজেকে গ্রো করতে পারে ইউনিভার্সিটি লাইফে, ক্যাম্পাস লাইফে, এটা তার জন্য একটা বেনিফিট হবে। কারণ আমি আমি আশা করি আমি তো নাইন নাইন ক্লাস পর্যন্ত পাইছি, 9 না 8 আর কি। তো হচ্ছে আমি মনে করি সবাই, প্রত্যেকটা স্টুডেন্ট যারা আসলে বলি বা আমি বা আমরা কতটা মিশুক সবার সাথে, সবাই এগ্রি করবে আই হোপ। ইভেন আমার মনে আছে আমি যখন ভার্সিটি থেকে বের হয়ে আসছি, তখনও তো আমার বাসা ছিল ওখানেই, ক্যান্টনমেন্টে আমার বাবা ছিলেন। তো যখন বিভিন্ন স্পোর্টস প্রোগ্রাম গুলো হতো, তখন আমি বাসা থেকে চলে যেতাম খেলাটা দেখতে। সিভিল ইঞ্জিনিয়ারিং সাথে গিয়ে চেয়ার করতাম, আমাদের আমাদের ডিপার্টমেন্টে যখন খেলা হতো তখন। আবার গিয়ে দেখেছি যে হ্যাঁ, এই এই জায়গাটায় ওরা খারাপ খেলতেছে, আমি গিয়ে বলতাম যে এইভাবে কর, তুই সার্ভ করিস না, তুই এখান থেকে সরে যা, তুই ওখানে চলে যা। এগুলো করতাম, মানে আমাদের ফ্যাসিনেশন ছিল এগুলো, একজন আরেকজনের সাথে মেশা, টোটাল গ্রুপ আপ করাটা, এটা আসলে আর্মিতে খুব দরকার। এবার ভিউয়ার্সদের মধ্য থেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন তাইমুদ্দিন সিকদার। উনি আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সম্পর্কে জানতে চাইছেন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে যদি আমরা আর্মিতে জয়েন করতে চাই তাহলে কি আদার্স মানে আমরা আলাদাভাবে কোনো প্রিপারেশন নিব না সেম প্রসেস? প্রিপারেশনের জন্য প্রথমে হচ্ছে যেটা, তো রিটেন একটা এক্সাম হয়, এটার জন্য বেটার সাজেশন হচ্ছে গিয়ে যারা মেকানিক্যালে পেয়েছে চান্স, বোধহয় মুনিফ আছে মেকানিক্যালের, না মুনিফ সিএসি মাহমুদ। আচ্ছা, যাই হোক, মানে যারা মেকানিক্যালে আসলে পরীক্ষা দিয়েছে ওরা বলতে পারবে যে কি টাইপের কোশ্চেন গুলো আসে। তবে বেসিক যেটা সেটা হচ্ছে সবার জন্য সেম, রিটেনটা তো প্রিপারেশন নিতেই হবে। এরপরে যেটা হচ্ছে কি সেটা আইএসএসবি, আইএসএসবির জন্য নিজেদের কিছু মানে বাজারে গাইড টাইড পাওয়া যায়, এটা পড়া যেতে পারে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা বললাম, যে আসলে ল্যাঙ্গুয়েস্টিক দিক থেকে নিজেকে যত এগিয়ে রাখা যায় তত ভালো। সাথে ওই যে মাহমুদ যেটা বললো, সাইকোলজি ইটস এ ভেরি বিগ ফ্যাক্টর। যার সাইকোলজি ভালো, সাধারণত গ্রিন কার্ড পাওয়া তার জন্য 80% ইজি হয়ে যায়। সাইকোলজি কিভাবে ডেভেলপ করবো সেই জন্য হচ্ছে মানে আমাদের আদার্স যাদের আছে সবার সাথে কথা বলা। কথা তো আমরা বলি, কিন্তু আসলে কিভাবে আরেকজনের সাইকোলজিটা বোঝা যায়, কিভাবে নিজের সাইকোলজিটা বিল্ড আপ করা যায়, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে যে আসলে আমার সেন্সটা সমস্যাগুলো বুঝে। কোথায়। হ্যাঁ হ্যাঁ, লাইক রাইট রাইট। তো আসলে আমাদের কি কি সমস্যা আছে, আমরা এগুলো কি থেকে মানে কি করলে আমাদের সমস্যাগুলো মেক ওভার হবে, এগুলো নিয়ে চিন্তা করলে একটু এগিয়ে থাকা যাবে। আর্মিতে যখন আমরা রিটেন এক্সাম দিই তখন এরকম কোশ্চেন আসে, নিজের 5টি ভুল বলো, নিজের 5টি দোষ বলো, বা তুমি কি কি দোষ কাটিয়ে উঠতে চাও, এই টাইপের কোশ্চেন আছে। তখন আসলে তুমি নিজেকে নিয়ে যত বেশি অ্যানালাইসিস করতে পারবা, এই জিনিসগুলো তোমার জন্য তত বেশি ইজি হবে। আর যখন তুমি খাতায় কিছু লিখবা, পরবর্তীতে যখন তোমার ভাই ভাইতে জিজ্ঞেস করবে বা তোমার অ্যাক্টিভিটিস দেখবে, দে উইল জাজ ওয়েদার দিস আর সেম অর নট। যদি সব সেম থাকে, তুমি যা বলছো সেটাই করতেছো, দেন ইউ উইল গেট এ গুড ভাইব। আমাদের আরেকটি কোশ্চেন আছে নাজমুস সালাম তাহি ভাইয়ের কাছে, তাহি ভাইয়ের কাছ থেকে।
আসলে উনি জানতে চাইছেন এলএলবি করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারেন কিনা। হ্যাঁ হ্যাঁ, এলএলবি করেও অপশন আছে। তবে এই সার্কুলারটা একটু কম হয়। আমাদের একটা অপশনে হয় জ্যাক বলে, জে এ জি, জুডিশিয়াল সামথিং এরকম। তো সেই জন্য এলএলবি থেকেও নেওয়া হয়। তবে এটা হচ্ছে একটু কম এন্ড বিট টাফ। এলএলবি থেকে আমাদেরকে যদি জয়েন করতে হয় তাহলে বেটার প্রিপারেশন রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেটার প্রিপারেশন দরকার। তো আমরা যেটা শুনলাম যে আমরা রিটেন পরীক্ষা দিয়ে জয়েন করতে পারবো, এই পরীক্ষায় কি ধরনের কোয়েশ্চেন হয়? আপনি যেটা বললেন সাইকোলজিক্যাল ব্যাপারটা আমাদেরকে আয়ত্তে আনতে হবে, তার বাইরে সাবজেক্ট ওয়াইজ কিরকম ধরনের প্রিপারেশন নিতে হবে? আসলে আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পরীক্ষা দিয়েছি। সিভিলের কথা বললে আমি বলতে পারবো যে আসলে কোত্থেকে 10 মার্ক আসে, কোত্থেকে 20 মার্ক আসে, আমি এভাবে বলতে পারবো। যেমন সিভিলের কথা যদি কেউ সিভিলে শুনে থাকে ওদের জন্য বলি, যেমন এসএফডি বিএমডি থেকে 20 মার্কস এর মতো কোশ্চেন আসে। তারপরে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর থিওরি থাকে 10 মার্কস। তারপরে হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেশন থেকে থিওরি থাকে 10 মার্কস এর মতো। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থেকে থিওরি আসে, সাথে এফএম এর ম্যাথ আসে। লাইক আমি এভাবে বলতে পারবো যে আমার সিভিল ইঞ্জিনিয়ারের জন্য এরকম। কিন্তু অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর জন্য আসলে যারা পরীক্ষা দিয়েছে অথবা যারা এখন আর্মিতে আছেন তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে জানতে হবে যে কি ধরনের কোশ্চেন গুলো আসে। তবে বেসিক কথাটা হচ্ছে কি, আর্মিতে খুব টাফ কোনো কোশ্চেন আসে না। সব সাবজেক্টে খুব বেসিক কোশ্চেন গুলোই আসে। কেউ যদি নিজের বেসিক গুলো ঠিক রাখে, মানে সাপোজ আমি যদি চিন্তা করি যে আমরা যদি বাংলাদেশ নিয়ে চিন্তা করি, বাংলাদেশ নিয়ে আমাদের প্রথম কি জানতে হবে? বাংলাদেশের আয়তন কত, জনসংখ্যা কত, এখানে কি কি ধর্মের লোক বাস করে। ঠিক সেম, মানে সব সাবজেক্টে যে বেসিক জিনিসগুলো আমাদের প্রথমেই জানা দরকার, এই টাইপের কোশ্চেন গুলো আর্মিতে আসে। আচ্ছা, এরপরে আমরা জানতে চাইবো আমরা যে পরীক্ষাটা দিচ্ছি সেই পরীক্ষায় কি কোনো পাস মার্ক আছে? থাকলে সেটা কত? না না, আসলে এরকম পাস মার্ক ফিক্সড কিছু নেই, অথবা থাকলেও কখনো ডিসক্লোজ করা হয় না। মানে হয়তো চিন্তা করা থাকে যে এখান থেকে অন্তত রিটেনে তারা 50 জনকে নিবে বা 55 জনকে নিবে, এরকম প্রথম থেকে 55 বা 56 হয়তো বা এরকম নেয়। এটাও আমি শিওর না, মানে এটা কোনো কিছু ডিসক্লোজ না। তো মানে চিন্তা করতে হবে যে অ্যাজ মাচ অ্যাজ বেটার ইউ ক্যান ডু, যত ভালো করা যায় সেটাই করতে হবে। তবে আর্মিতে রিটেনে টেকা খুব একটা কঠিন কাজ না, যদি কেউ একটু ভালো করে পড়ে। মানে যে নিজে নিজে, মানে আশেপাশে খুব একটা ঝামেলা না করে সেলফ কনফিডেন্টে 3.5 বা 3.25 অ্যাচিভ করতে পারে, আমার মনে হয় সে আর্মিতে রিটেনে টিকবে। আর রিটেন পরবর্তী যে পরীক্ষাটা হয় মানে ভাইভা, মেডিকেল টেস্ট, সে সম্পর্কে একটু জানতে চাইছি। আচ্ছা, রিটেনের পরে হচ্ছে কি ভাইবা হয়। ভাইভাতে গিয়ে প্রথমে খুব বেসিক একটা কোশ্চেন করে, লাইক ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ওইখানে দেখা হবে আসলে তুমি বাংলাতে বা ইংলিশে কিরকম ফ্লুয়েন্সিটা দেখা হয়। দু একটা সাইকোলজিক্যাল কোশ্চেন করা হয়। ওইখানে সাইকোলজিটা বেশি ইম্পর্টেন্ট না। তারপরে হচ্ছে কি দু একটা সাধারণ জ্ঞান থেকে করতেও পারে, নাও করতে পারে। আমি 2বার দিয়েছি, তো প্রথমবার আমাকে সাধারণ জ্ঞান থেকে একটা কোশ্চেন করেছিল, দ্বিতীয়বার করেই নাই। ডিপার্টমেন্টাল কোশ্চেন সেম, আমাকে একবার করেছিল আরেকবার করে নাই। তো এটা হইতেও পারে, না হইতে পারে। তবে যে এটা বেশি দেখে সেটা হচ্ছে কি এই যে তোমার অ্যাটিটিউডটা কিরকম, ওইখানে গিয়ে তুমি কিভাবে কথা বলতেছো, তোমার কারেজটা কিরকম, এইগুলোই। আর মেডিকেলে তো আসলে যা লাগবে তা লাগবেই, এখানে কোনো গ্যাপ নেই। তো এরপরে আসে ট্রেনিং এর সময়। তো ট্রেনিং এর সময় আপনাদের কোনো এক্সপিরিয়েন্স শুনতে চাই। ট্রেনিংটা আসলে প্রথম দিন থেকে শেষ দিনটা সম্পূর্ণ এক্সপেরিয়েন্স। প্রথম দিন আমরা যখন ভিতরে ঢুকেছি তখন থেকে আমাদের মানে সবসময় নিচের দিকে তাকিয়ে থাকতে হয়। ওখানে সব সিনিয়ররা থাকে প্রচুর, মানে আমাদের আর্মির ভাষায় বলে পাঙ্গা, মানে শাস্তি টাইপের আর কি দিতেই থাকে। আহ ওখানে ঢোকার পরে হচ্ছে কি আমরা তো ইঞ্জিনিয়ারিং শেষ করে ঢুকেছি। তো আমাদের বয়স প্রায় 26 বছর। ওখানে ছিল যারা মানে কোন রকম এইচএসসি শেষ করেই ওরা ঢুকেছে, 19 বছরের বাচ্চা কাচ্চা। দে উইল শাউট উইথ, মানে এমন ভাবে চিল্লাবে তুমি মনে হবে যে এখান থেকে আমি এখনই দূরে পালায়ে যাই। এটা খুবই টাফ ছিল আমাদের ওইখানে। বিভিন্ন টেস্ট ফেস্ট হাবিজাবি করায় রাতে 10টার সময় পাঠাইছে, 10:30টার সময় আবার নিচে ডাক দিছে। 10:30 থেকে শুরু করে ওই দিনই রাত 3টা 3:30 পর্যন্ত আমাদের মাঠের ভিতর দৌড়া। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভিতরে এই গড়াগড়ি মানে কড়াই টড়াই পুরো অবস্থা খারাপ। তো 6 মাস ছিলাম, 6 মাসের প্রতিটা দিনই খুবই হরিবল ছিল। তারপরেও যদি মানে এরকম কিছু একটা স্পেসিফিক্যালি বলি তাহলে একটা ঘটনা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার সাথে একটা ছেলে ছিল, ওর নাম, আচ্ছা নাম না বলি। ও হচ্ছে কি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং করে আসছে। তো আমরা একটা অ্যাটাকে গিয়েছিলাম অস্ত্র নিয়ে। তো
এমন হয় যে এটাকে যাওয়ার পর একটা বাসি হবে, যে যেখানে আছে ওখানে আমাদের শুয়ে পড়তে হবে। তো আমরা এই পরিমাণে অ্যাডজাস্ট মানে কষ্ট নিয়ে থাকতাম, হঠাৎ করে বাসি পড়ছে যে শুয়ে পড়তে হবে, তো আমি শুয়ে পড়ছি, আমার জায়গাটা পড়ছে মানে একেবারে পাশেই ডাস্টবিন, ময়লা ডাস্টবিন। আমি ডাস্টবিনের পাশে শুয়েছি, আর ওর জায়গা পড়ছে ডাস্টবিনের উপরেই, মানে ও ডাস্টবিনের উপরেই শুয়েছে, নিচে একবারে ময়লা। কিছু করার নেই, এটা মানে আমাদের ওখানে শুতে হবে। তো তারপরে যখন আবার উইথড্র হওয়ার জন্য বাসি আসে, বাসি আসাতে আমাদের দৌড়ায় চলে আসতে হবে। তো বাসি হলো, আমরা সবাই দৌড়ায় চলে আসলাম। আসার পরে দেখা গেল সবাই আসছে, শুধু ওই ছেলেটাই আসে নাই। পরে আমি বললাম, স্যার ও ওখানে ছিল, ওখানে গিয়ে একটু দেখা দরকার। তো আমরা ওখানে গিয়ে দেখলাম যে ওখানে ডাস্টবিনের ভিতরে শুয়ে ঘুমিয়ে গেছে। তো মানে আমরা কি পরিমাণে এক্সস্টেড থাকতাম, বা কি পরিমাণ কষ্টের মধ্যে থাকতাম, যে মানে কতটুকু কষ্ট সম্পূর্ণ হলে একজন ডাস্টবিনে ঘুমাইতে পারে। বেরিয়ে আসতে হয়, তাই তো? সরি, বুঝি নাই। আমাদেরকে সম্পূর্ণ কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। কমফোর্ট জোনের কথা তো চিন্তাই করা যাবে না, মানে ওইখানে বলা হয় একটা কথা যে আওয়ার বডি হ্যাজ নো লিমিট, মানে আমাদের শরীরে কোনো লিমিট নাই, যত বেশি প্যারা দেওয়া যায় তত আমরা নিতে পারি। ভাইয়া নেটওয়ার্ক প্রবলেম, ডিসকানেক্ট হয়ে গেছে। ভিউয়ার্সরা জানাবেন ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে আমার ইউনিভার্সিটির হল রুমের কথা মনে পড়ে যেতেছে ভাই, কি মিস করতেছি। হ্যাঁ, ভার্সিটি আমাদের এই শর্ট টাইমের মধ্যে কতটুকু ডেভেলপ হয়েছে এবং আর কি কিভাবে আমরা ডেভেলপ করতে পারি? লাইভ ইন হওয়ার আগে আমি বলেছিলাম, তারপর আমি আবার শর্টকাটে বলছি যে ইনফ্রাস্ট্রাকচারের যে কথা বলছিলাম, যে আসলে অবকাঠামোগত যে এই ডেভেলপমেন্টটা ভার্সিটি, ওটা বেশ ভালোই হয়েছে। অলরেডি ডেভেলপমেন্টটা মোটামুটি আমরা একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছি। আর সেকেন্ড যেটা বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের স্টুডেন্ট যে ডেভেলপমেন্টটা দরকার, এটা তো আসলে আমাদের নিজেদের হাতে। আমরা যদি নিজেরা ঠিক মতো স্টাডিতে যদি আমরা বেশি ফোকাস থাকি, আমাদের ক্যারিয়ার নিয়ে ফোকাস থাকি, তাহলে সেই ডেভেলপমেন্টটাও আরো ভালো মতো হবে। আর যেটা মানে বলছিলাম যে ইউনিভার্সিটিতে যদি কোনো ছেলে পেলে পড়তে আসে, ভাই তুমি পড়তে আসছো, পড়ো, গ্রাজুয়েশন কমপ্লিট করো, বের হও, জব লাইফের জন্য প্রস্তুতি নাও, কাহিনী শেষ। ইউনিভার্সিটি কখনো তোমাকে খুব একটা, হ্যাঁ আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, আমরা একটু রিমোট এরিয়াতে আছি, এখানে আমাদের জন্য সবকিছু পসিবল না, কিন্তু তোমাকে এটা মেনে নিয়েই সামনে আগে যেতে হবে। এখানে নিজের জোরে আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেটাই। আমার মনে আছে যে কোনো একটা পোস্ট আসছে, মানে কেউ একটা পোস্ট করেছিল ভার্সিটি নিয়ে, খুব নেগেটিভ একটা, ওইটার একটা রিপ্লাই দিয়েছিল আমাদের ফার্স্ট বছর সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাইফ আনাম, একটা বেশ বড় করে একটা পোস্ট দিয়েছিল। আসলে সেই জায়গা থেকে যে আমাদের ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ, আমাদের কাছে আসলে এটা আসলে একটা ভালোবাসার জায়গা, কিন্তু পরবর্তীতে যারা আসছে দেখেছি অনেক সময় নেগেটিভ একটা ভাইব আসে, ওরা উল্টাপাল্টা কিছু কথা বলে। সময় মনে হয় না যে আমাদের ভার্সিটিটা খারাপের দিকে যাচ্ছে, বরং আমাদের মনে হয় যে এই পোস্টটা করছে বা যারা এই টাইপের কথাবার্তা বলতেছে, সমস্যা আসলে তাদের ভেতরেই। যদি তোমরা নিজেদের জায়গা থেকে নিজেদেরটা বেস্ট দাও, ইনশাআল্লাহ ভার্সিটি নিয়ে কোনো জায়গায় কোনো প্রবলেমে পড়তে হবে না। আসলে নতুন ভার্সিটির জন্য এগুলো আমাদেরকে শুনতে হয়, কিন্তু আসলে এখানে আসলে বোঝা যাবে আমাদের ভার্সিটির রুলস এন্ড রেগুলেশনের জন্য আমরা কতটুকু ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি। বাইরে থেকে কেউ আসলে সেটা সম্পূর্ণ বুঝতে পারবে না। আজকে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না।